শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকানদের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। নানা ঘটনা ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ শেষ। তৃণমূল না বিজেপি, জানা যাবে 4 মে। হামের মধ্যে শিশুদের আইসিইউ সংকট। বড় শহরেও আইসিইউ মিলছে না, ঢাকা ছাড়া গতি নেই। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে গেছে। জ্বালানির দাম বেড়েছে, কংগ্রেসের রিপাবলিকানরা রেকর্ড সংখ্যায় দল ছাড়ছেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে আগ্রহ উদ্দীপনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি। এ অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রিপাবলিকান পার্টি। দলটির নেতাদের আশঙ্কা, পরিস্থিতি উন্নতি না হলে আগামী শরতে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে দল বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হাউস এখন ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ, যা কিছুদিন আগেও গ্র্যান্ড ওল্ড পার্টি জিওপির দুর্গ হিসেবে পরিচিত ছিল, ক্রমেই হাতবদলের ঝুঁকিতে পড়ছে। কারণ ডেমোক্র্যাট প্রার্থীরা প্রতিটি স্তরেই বিপুল পরিমাণ নির্বাচনী তহবিল সংগ্রহ করছেন। রিপাবলিকান দলের সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ বলেন, নির্বাচন যদি মে মাসে হতো তাহলে রিপাবলিকানরা হেরে যেত। এই শরতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষার জন্য তিনি তার দলের নেতাদের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং বা জন অনুমোদনের হার 40-এর কাছে ঘোরাফেরা করছে। এটা অতীতের অনেক প্রেসিডেন্টের চেয়ে কম। গত মঙ্গলবার সিএনএন এসএসআরএসে তার জন অনুমোদন হার ছিল 41%। ডিসিশন ডেস্ক এইচকিউতে এ হার ছিল 40.6%। কিন্তু এর বাইরেও একটি বিষয় নিয়ে উদ্বেগ আছে। তরুণ ও পুরুষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত মার্চের শেষ ম্যারিস্ট ও কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ে একটি জরিপ চালায়। 45 বছরের কম বয়সীদের মধ্যে এই জরিপ চালানো হয়েছে। এ প্রসঙ্গে সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক হ্যারি অ্যান্টন বলেন, 2024 সালে ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টি জিতেছিল পুরুষ ভোটারদের সমর্থনেই। কার্যত পুরুষ ভোটাররাই রিপাবলিকান দলের শক্তি। তবে তারা এবার প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিত্যাগ করছেন। ট্রাম্প ও তার দল যদি মিডটার্মে হেরে যান, তবে সেটি ট্রাম্পের জন্য খুব নেতিবাচক হতে পারে। ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ যে ভেস্তে দেবেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা, সে ব্যাপারে তো সন্দেহই নেই। এমনকি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের মতো এবারও অভিশংসিত হওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ইরান যুদ্ধের ব্যর্থতা এতে নতুন মাত্রা যোগ করতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রের প্রভাব খাটানো থামছেই না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দেয়ায় তিনি ভোটারদের কেন্দ্রীয় বাহিনী ডেকে এনে পিটিয়েছেন। এদিকে ভোট গ্রহণের শেষ দিনের প্রথা ভেঙে বুথে বুথে ঘুরতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এভাবেই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হলো। 4 মে জানা যাবে রাজ্যটিতে সরকার গঠন করতে চলেছে কোন দল, তৃণমূল কংগ্রেস না বিজেপি। ভোটের দিন মমতার নিজপাড়া কালীঘাটে যেতেই শুভেন্দু অধিকারীকে চোর চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থক ও ভোটাররা। কনভয় আটকে যায়। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর উপর বহিরাগতরা আক্রমণ করছেন। তিনি ফোন করে সিআরপিএফকে আসতে বলেন। পাল্টা তৃণমূল কাউন্সিলর তথা মমতার ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মিথ্যা কথা বলছেন শুভেন্দু। তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটারদের। এর মধ্যে বাহিনী এসে পৌঁছায়। শুরু হয় লাঠিচার্জ। এ সময় বিক্ষোভকারীদের দিকে দৌড়ে যেতে দেখা যায় শুভেন্দুকে। ভবানীপুরে নিজের কেন্দ্র বুথ পরিদর্শনে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা। তিনি এও জানান, 28 এপ্রিল মঙ্গলবার সারা রাত জেগে পরিস্থিতির দিকে তিনি নজর রেখেছেন। মমতার অভিযোগ, জেলায় জেলায় তাঁর দলের নেতাকর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মমতা রীতি ভেঙে সকালে বেরিয়ে সোজা চলে যান চেতলায়। ফিরহাদ হাকিমের পাড়ার একটি বুথে যান তিনি। সেখানে গিয়ে ফিরহাদের সঙ্গে কথাও বলেন। ফিরহাদের বাড়িতে সোমবার রাতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ পর্যবেক্ষকের যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। 2026 সালে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR এর পর দ্বিতীয় দফার এই 142টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 3,21,75,299 জন।
তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,64,74,306, নারী ভোটার রয়েছেন 1,57,40,262 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 992 জন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে পানি বাড়তে থাকায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দেখা দিয়েছে। এ আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধ ভেঙে এক হাওরে ফসল ক্ষতির মুখে পড়ার খবরও এসেছে। বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে বন্যা নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। গত সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত সুনামগঞ্জে 137 মিলিমিটার বৃষ্টি হওয়ার রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। কেবল সুনামগঞ্জই নয়, গত দুদিনের অব্যাহত ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতি হয়েছে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের হাওড় অঞ্চলেও। এদিকে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পানি বিপদসীমা অতিক্রম না করলেও আগামী 24 ঘন্টার মধ্যে তা প্রাক মৌসুমী বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পার্থপ্রতিম বড়ুয়া জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি, তবে দ্রুত পানি বাড়ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ 29 এপ্রিল। 1991 সালের এদিনে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের পূর্ব উপকূল। নিহত হন 1,40,000 মানুষ। এ ঝড় নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। দেশ জুড়ে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর তীব্র সংকট শিশুদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলেছে। বিশেষ করে শিশুদের জন্য বিশেষায়িত PICU শয্যার অভাবে রাজশাহী, বরিশাল ও রংপুরের মতো বিভাগীয় শহর থেকেও মুহুর্মুহু শিশুদের ঢাকায় পাঠানো হচ্ছে। নাগরিকের মৌলিক অধিকার হিসেবে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা কেবল ঢাকা কেন্দ্রিক হয়ে পড়েছে। অনেক জেলা হাসপাতালে শয্যা থাকলেও দক্ষ জনবল ও যন্ত্রপাতির অভাবে সেগুলো অকেজো। সাধারণ পরিবারের জন্য বেসরকারি হাসপাতালের আকাশচুম্বী খরচ বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সন্তানকে বাঁচাতে জমি বা অলংকার বিক্রি করেও শেষ রক্ষা হচ্ছে না অনেকের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে হামের উপসর্গে মৃত্যু হয়েছে 273 জনের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জেলা পর্যায়ে PICU না থাকায় কাঠামোগত ব্যর্থতা। আইসিইউর অভাবে হেডবক্স বা বিকল্প উপায়ে চিকিৎসা দিয়ে শিশুদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কাম্য নয়। প্রতিটি জেলায় PICU স্থাপন এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম নিশ্চিত করা এখন কেবল দাবি নয়, বরং শিশুদের বেঁচে থাকার অধিকার রক্ষার অপরিহার্য শর্ত। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের শেয়ার বাজারে 29 এপ্রিল সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে ব্যাংক, বিমা ও আর্থিক খাতে ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং গতকালও 7 থেকে 8টি প্রতিষ্ঠান ডিভিডেন্ড দিয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির পরিবর্তে ধরে রাখার কৌশল গ্রহণ করছেন। ফলে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণে কিছুটা নিম্নগতি লক্ষ্য করা গেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX 8.74 পয়েন্ট বেড়ে 5,317.36 পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে DSES 1.26 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1055.45 পয়েন্টে এবং DSE 30 সূচক 3.86 পয়েন্ট বেড়ে 2020.28 পয়েন্টে পৌঁছেছে।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। প্যারিসে 28 এপ্রিল মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে 9 গোলের পাগলাটে লড়াইয়ে 5-4 ব্যবধানে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেই পিএসজি। এই প্রতিযোগিতার সেমিফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। আর ইউরোপিয়ান কাপ যুগ হিসাবে নিলে যৌথভাবে সর্বোচ্চ 1959-60 মৌসুমে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সেমিফাইনালের ফিরতি লেগ শেষ হয়েছিল 6-3 গোলে। এক পর্যায়ে 5-2 গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে 1 গোলের ব্যবধানে হারায় ঘরের মাঠ ফিরতি লেগে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জিয়ে রইল ভালোভাবেই। হ্যারিকেইনে গোলে পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফেরান খাভিচা কভারাৎসখেলিয়া। এরপর জোয়াও নেভেস এগিয়ে দেন স্বাগতিকদের। সেই গোল মাইকেল ওলিসে শোধ করার পর প্রথমার্ধেই উসমানে ডেম্বেলের গোলে আবারও লিড পায় লুইস এনরিকের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের নিজের দ্বিতীয় গোল করে দলকে 5-2 ব্যবধানে এগিয়ে নেন কভারাৎসখেলিয়া ও দেম্বেলে। পরের দুটি গোল করেন দায়াত উপখামেনো এবং লুইস দিয়াস। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।